গণভোট ও জুলাই সনদ নিয়ে বিরোধী দলের আলোচনার প্রস্তাব সংসদে গৃহীত। বিধি মেনেই পরিচালিত হবে অধিবেশন, বলছে সরকারি দল। অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনার জন্য উত্থাপিত হলো। মাননীয় বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও দুই চার কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলবো। তেল সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প, কমছেই না গ্রাহক অপেক্ষা। নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ, মজুদ ঠেকাতে অভিযান অব্যাহত। তেল নাই বলছে পাম্পে, এজন্য আমাদের ফেরত যেতে বলছে। অভিযান দিয়ে আপনার এই জ্বালানিগুলি এখান থেকে ওইখান থেকে অবৈধভাবে বিক্রি করতেছে, এগুলি তুলতেছে। তেলের গাড়ি ডিপোতে গেছে, যদি গাড়ি আসে তাহলে তেল দিবে, না আসলে দেবে না। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে, জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। আওয়ামী লীগ আমলে 8 বছর দেয়া হয়নি হামের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাদুর্ভাব রুখতে বরাদ্দ দেয়া হলো 604 কোটি টাকা। কাল রাজশাহীতে পাঠানো হচ্ছে 4টি ভেন্টিলেটর। ঈদে এবার স্বস্তির যাত্রা হয়েছে দাবি মন্ত্রীর। দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত, বললেন আগের বারের চেয়ে কমেছে মৃত্যু। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে। হামলা পাল্টা হামলায় আরো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলোচনা করতে ইসলামাবাদে সৌদি, তুরস্ক ও মিশরের প্রতিনিধিরা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, সংসদ অধিবেশন চলছে, সরাসরি দেখে আসতে চাই আজকের কার্যক্রম। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার আপনারা বসুন, আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা বসুন। এরপরেরটা কি আছে? মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি।
জি সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন, আপনারা মাননীয় সদস্যবৃন্দ দয়া করে বসুন। দর্শক, আমরা জাতীয় সংসদে ছিলাম, সেখানে সরাসরি দেখছিলেন আপনারা সেখানকার কার্যক্রম। সংসদের দিনের চলমান আরও কার্যক্রম আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। রোববার সংসদ অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই নোটিশ দেওয়া হয়। তবে সংসদের রীতি অনুযায়ী নির্ধারিত কার্যসূচির পর আলোচনার সিদ্ধান্ত জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা, বিশেষ করে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ, অসন্তোষ প্রকাশ করেন। ঈদের ছুটি শেষে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয় দুপুর ৩টায়। শুরুতে প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংসদ সদস্যরা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আলোচনা এবং জবাবদিহিতা সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট নিয়ে স্পিকারের কাছে দেয়া নোটিশ নিয়ে আলোচনার সুযোগ চান। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। নোটিশ আমলে নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে তার আগে ৭১ বিধি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শেষ করার সংসদীয় রীতি স্মরণ করিয়ে দেন চিফ হুইপ। বিষয়টা এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এ নিয়ে অসন্তোষ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। এর আগে সরকার দলীয় সংসদীয় দলের বৈঠক শেষে চিফ হুইপ জানান জুলাই সনদ নিয়ে সংবিধানের আলোকেই সংসদে আলোচনা করা হবে। ৭১ বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য 2 ঘন্টার সময় নির্ধারিত আছে, 1 ঘন্টা 1 ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিফট নয়, পায়ে হেঁটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। অফিস সময় শুরুর পরপর সচিবালয়ে এসেই 3টি ভবনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর অনেকেই তখনও কর্মক্ষেত্রে উপস্থিত হননি। প্রধানমন্ত্রীর এই তৎপরতা সরকারের দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনবে বলে মনে করেন কর্মকর্তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে কৃষিকাজ সংক্রান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। তখনও কর্মযজ্ঞ শুরু হয়নি সরকারের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে খ্যাত সচিবালয়। 3 দিনের ছুটি শেষে শুরু হওয়া কর্মদিবসে সকাল 9টা 5 মিনিটেই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাক্ষাৎ পান। তাকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তার কক্ষে যান সরকার প্রধান। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে নেন খোঁজ খবর। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সরকার প্রধানের এই আকস্মিক পরিদর্শনে পুরো সচিবালয়ে বাড়ে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের তৎপরতাও। প্রথম দিন নির্ধারিত অফিস সময়ে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও খোদ প্রধানমন্ত্রীর এই পরিদর্শন প্রত্যেকের কাজে গতিশীলতা ও আন্তরিকতা বাড়াবে বলে আশা দায়িত্বশীলদের। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুতের বাড়তি ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী ব্যবহারে জোর দেন। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন। এ সময় পয়লা বৈশাখ হতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া কৃষক কার্ডের অগ্রগতি ও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। কিভাবে অর্থ সংকুলন করে দ্রুত সময়ে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কৃষক কার্ড চালু করা যায় তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। এরপর বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি যেন বাড়ছেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন ক্রেতাদের। রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। অবৈধ মজুদ ঠেকাতে চলছে প্রশাসনের অভিযান। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে বাইকারদের অধীর অপেক্ষা। সিরিয়াল নিয়ে কোথাও কোথাও বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনা ঘটছে নিয়মিত। রংপুর বিভাগের ৭০% পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন, চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। চাহিদা মতো তেল মিলছে না বেশিরভাগ স্থানেই, বন্ধ রয়েছে অনেক পাম্প। তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু পাম্পে শুনতেছি কোনো তেলেই নাই। তেল যতক্ষণ ছিল এতক্ষণ দিল, এখন তেল বলতেছে শেষ। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এখন তেল নাই বলছে পাম্পে, এজন্য আমাদের ফেরত যেতে বলছে। তেলের গাড়ি ডিপোতে গেছে, যদি গাড়ি আসে তাহলে তেল দিবে, না আসলে দেবে না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় জ্বালানি তেল সরবরাহ অপ্রতুল। সংকটের কারণে বন্ধ রাখতে হচ্ছে ফিলিং স্টেশন। 10-12 দিন যাবত তেল নাই, এই জন্য আমরা পাম্প বন্ধ হিসেবে বর্তমানে চলছে আর কি। যে পরিমাণ চাহিদা আছে সে পরিমাণ সরবরাহ আমরা কোম্পানি থেকে পাই না। ডিলারদেরও দাবি তারা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে কয়েক জেলার ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। বুধবারে পাইছি 5,000, আজকে 10,000 ডিজেল দিছে। চাহিদা পাবে কিভাবে হবে? সরকার তো বলে না তেলের সংকট, তেলের সংকট তো যেই ডিপো থেকে করে। জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 12,613 লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাষ্ট্রায়ত্ত যমুনা ডিপোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধভাবে মজুতকৃত এই তেল পাওয়া যায়। এছাড়া গাজীপুর, গাইবান্ধা সহ আরও কয়েক জেলায় অবৈধভাবে তেল মজুত করায় কয়েকজনকে জরিমানা করা হয় প্রশাসনের অভিযানে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে সরকার প্রতিটি পাম্পে একজন মনিটরিং কর্মকর্তা রাখার নির্দেশনা দিলেও রাজধানীর কোনো পাম্পেই তাদের দেখা মেলেনি। এসব বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত রয়েছেন তারা। প্রথমেই রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত রয়েছেন শওকত মঞ্জুর শান্ত, তার সাথে যুক্ত হতে চাই। শান্ত, জানতে চাই দুটি বিষয়। এক হচ্ছে পাম্পগুলোতে তেল সরবরাহের পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটি জানাবেন। একই সাথে সন্ধ্যার পর্যন্ত সরকার নিয়োজিত কোনো কর্মকর্তাকে কি কোনো ধরনের পাম্পে দেখতে পেয়েছেন কিনা সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, এই মুহূর্তের পরিস্থিতি বলতে চাই আমি আজকে যে বিশেষ করে যেই পাম্পটির উপরে বেশি নজর রাখছিলাম সেটি হচ্ছে সরকারি একটি পাম্প, মেঘনা সার্ভিস, এবং এই পাম্পটিতে কিন্তু বিকাল পর্যন্ত তেল দেওয়া হয়েছে। এই মুহূর্তে বলতে হবে যে 7টা বেজেছে, ঠিক 7টার সময় কিন্তু এখানে তেল দেয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাইকার কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন এবং এই
পেট্রোল পাম্পের ভিতরের লাইট থেকে শুরু করে গেট সব কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, যিনি আমাকে জানিয়েছেন যে তাদের আজকে দেওয়ার যে মানদণ্ড ছিল সেটা চলে আসার কারণে তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন। যদিও এখানে বাইকার যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে দীর্ঘ সারিতে অপেক্ষা করার পরও তারা শেষ মুহূর্ত পর্যন্ত এসে তেল নিতে না পেরে কিন্তু বেশ হতাশা প্রকাশ করেছেন। যদিও তারা বলছেন যে 7টা পর্যন্ত তেল দেয়া হবে বা এরপরে দেয়া হবে না, এমন কোনো নিয়মের কথা তারা কিন্তু এর আগে শোনেননি। সারাদিনের চিত্র বলতে চাই যে আসলে সরকারি যে কর্মকর্তার কথা সেইটি কিন্তু আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছিলাম, এখানে কিন্তু আমরা এমন কোনো কর্মকর্তার খোঁজ পাইনি এবং পাম্পের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে এমন কোনো কর্মকর্তার কথা তারা শোনেননি অথবা জানেন না। রেজা, সে খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে যেতে চাই ঢাকার বাইরে, খুলনা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। প্রবীর, পাম্পগুলোর চিত্র একটু জানাবেন আমাদেরকে, আর ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ কেমন এখন পর্যন্ত সেটাও জানতে চাই আপনার মাধ্যমে। রেজি, আপনাকে বলি, সকাল থেকে কিন্তু আমরা খুলনার কাশীপুরে অর্থাৎ দৌলতপুরের যে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, যেখান থেকে খুলনা বিভাগের 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের আরও 5 জেলা, মোট 15 জেলার জ্বালানি তেল সরবরাহ করে থাকে। আমরা তাদের সঙ্গে সারাদিন কথা বলেছি, তারা তেল পেয়েছে, বলেছে 9000 লিটার ধারণ ক্ষমতার যে ট্যাঙ্ক লরিগুলো রয়েছে সেখানে তারা 3000, 4000, 5000, 6000 লিটার পর্যন্ত পেয়েছে। সে কারণে সেই তেলটি যখন পাম্পে এসেছে সেটি 2-3 ঘন্টার মধ্যেই আসলে শেষ হয়ে যায়। আমরা যে পাম্পটিতে রয়েছি নগরীর পাওয়ার হাউস মোড়ে, যে পাম্পটি দেখতে পাচ্ছেন, এই পাম্পটি বিকাল থেকে বন্ধ হয়েছে। যারা সকালে তেল উত্তোলন করেছিল, সারাদিন তেল সরবরাহ করেছে, তার পরপরই কিন্তু এই পাম্পটি বন্ধ হয়েছে। ঠিক এর উল্টো পাশে সিটি কর্পোরেশন পরিচালিত আরও একটি পাম্প রয়েছে, সেই পাম্পটি অন্ধকার দেখতে পাচ্ছেন, অর্থাৎ সন্ধ্যার আগে তাদেরও তেল ফুরিয়ে গিয়েছে বলে তারা বন্ধ রেখেছে, দুই পাশে বাঁশ টানিয়ে যাতে কেউ প্রবেশ করতে পারে না। এরপরে দেখেছি আমরা শত শত মোটর সাইকেল এখানে এসে জমা হয়েছে, কোনোভাবে একটু তেল পায় কিনা। আমরা একটু কথা বলবো এই পাম্পের স্বত্বাধিকারী যিনি, তার কাছেই জানতে চাইবো, আপনারা আজ কত লিটার পেট্রোল পেয়েছিলেন বা বিভিন্ন জ্বালানি পেয়েছিলেন, সেটা কখন নাগাদ শেষ হয়েছে, আগামীকাল কি করবেন? আমরা আজকে সকালে 9টার দিকে ডিপো থেকে তেল পেয়েছি 2000 পেট্রোল, 2000 অকটেন, 2000 ডিজেল। তো এটা আমাদের মোটামুটি সন্ধ্যা 6টার ভিতরেই 3 আইটেমই শেষ হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিলাম। এখন আগামীকালকে যদি ডিপো তেল দেয় আমরা তেল সেল করতে পারবো, যদি না দেয় তাহলে কিছু করার নেই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম রেজা, আগামীকাল যদি নতুনভাবে তেল উত্তোলন করতে পারে ডিপো থেকে, তাহলেই কিন্তু গ্রাহকরা পাম্প থেকে তেল পাবে, আর যদি না হয় তাহলে এভাবেই বন্ধ থাকবে। এমন আসলে ব্যাপারের মধ্য দিয়ে খুলনা বিভাগের যে তেলের পরিস্থিতি সেটি চলছে। রেজা, পরিস্থিতির খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নড়াইলে তেল না পেয়ে বাঘ বিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে সুজাত নামের একজন ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পাওয়ায় পাম্প ম্যানেজারের সাথে বাগবিতণ্ডা হয়। তার এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। রাত 2:10 দিকে পাম্প থেকে বেরিয়ে বন্ধু জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাহিদ। এ সময় তাদের পিছু নেয় সুজাত। পরে মোটরসাইকেলটিকে ট্রাক চাপা দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় নাহিদের। সহকর্মীরা দৌড়ে গিয়ে জিহাদকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তেল না থাকার কারণে ম্যানেজার বলে, ভাই পাম্পে তো তেল নাই, তেল দেওয়ার কোনো পরিস্থিতি আমাদের নাই। তখন সে বলে যে না, তেল দিতে হবে, তেল আছে পাম্পে, তেল দোকানে একসময় তেল দিতে হবে। মানে এক পর্যায়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে খুব বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোরে ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো, এবং সে সেটাই করে। এখন বোরো আবাদের মৌসুম। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে উৎপাদন খরচে। তাই চলমান সংকটময় পরিস্থিতিতেও বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম। বিষয়টি আবারও নিশ্চিত করলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে নতুন সরকার। এর উপর মধ্যপ্রাচ্য পরিস্থিতির মরার উপর খাড়ার ঘা হিসেবে কাজ করছে।
জ্বালানি তেলের জন্য এই দীর্ঘ লাইন গত কদিন ধরেই অতি পরিচিত। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মেলে না কাঙ্ক্ষিত তেল, বন্ধ বেশিরভাগ পাম্প। তবে এমন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে আবারও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। ইরানকে কেন্দ্র করে যে সংঘাত পরিস্থিতি, তাহলে এটা একটা মরার উপরে খাড়ার ঘা হিসাবে যুক্ত হয়েছে। দুপুরে আগারগাঁও এনবিআর ভবনে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে ব্রিফিং করেন তিনি। জানান, বোরো আবাদের সময় ডিজেলের দাম বাড়ালে প্রভাব পড়বে কৃষি পণ্যের উৎপাদন খরচে, বাড়বে মূল্যস্ফীতি। বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। তাহলে সাধারণ জনগণের প্রতি যে আমাদেরকে যে নিরঙ্কুশ যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তার শ্রদ্ধাবোধ কি? পতিত সরকার রাজস্ব আয়ে গোজামিল করেছে, বাস্তবে বেড়েছে দারিদ্র্য। এমন তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, ব্যয়বহুল হলেও সামাজিক সুরক্ষা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। কর জিডিপি অনুপাত 10% নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরে যে পরিমাণ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমরা লক্ষ্যমাত্রা অর্জিত করব, এবং যার ফলে আমরা কর জিডিপি হারকে আমাদের ইশতেহারে যেটা লক্ষ্যমাত্রা ধার্য করা আছে একসময় 10% নিয়ে যাওয়া হবে, তারপরে 2035 সালে 15% নিয়ে যাওয়া হবে। রাজস্ব ঘাটতি পূরণে কর কাঠামো ও নীতিগত পরিবর্তনে কাজ করার আশ্বাসও উঠে আসে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার কণ্ঠে। এনবিআর বিভাজন যুক্তিসঙ্গত বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে খাবারের অভাবে অনেকেই মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব অমানবিক ঘটনার সাথে বাংলাদেশ ও লিবিয়ার একটি চক্র জড়িত বলেও ধারণা সরকারের। শামা ওবায়েদ জানিয়েছেন, জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য লিবিয়া ও গ্রিসের বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে শনিবার রাতে ভূমধ্যসাগরের জাহাজডুবিতে নিহত 22 জনের 20 জনই বাংলাদেশি। আবারও ভূমধ্যসাগরে জাহাজডুবি, এবারও সেই জাহাজের যাত্রীদের বড় অংশই বাংলাদেশি। লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের আশায় দালালের খপ্পরে পড়ে সেই জাহাজে চেপেছিলেন তারা। এর মধ্যে ছিলেন নারী ও শিশুও। টানা প্রায় 6 দিন পানিতে ভেসে থাকা সেই জাহাজে শেষ হয়ে গিয়েছিল খাবারও। পানি আর খাওয়ার অভাবেও মারা গেছেন কেউ কেউ। জীবিত উদ্ধার হওয়ারা জানান, পচা গন্ধের জন্য অনেকের লাশ সমুদ্রে ফেলেও দিয়েছে দালালরা। এসব অমানবিক ঘটনার সত্যতা পেয়েছে বাংলাদেশ। তারা হয়তো ভেবেছিল 1-2 দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন, এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে তারা ওখানে জাহাজ যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আজ দিলে তারা পাল্লা দিতে কইছে গেইমের লাগি তুই টাকা আন 7.5 লাখ। নিহতদের অধিকাংশই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জেরই 10 জন, যাদের পরিচয়ও নিশ্চিত করা গেছে। ভাগ্য বদলের আশায় জমি জামা সর্বস্ব বেচে তাদের অনেকেই দালাল ধরে যেতে চেয়েছিলেন ইতালি। পাসপোর্ট বানাইয়া রে সাহেব রে 5 জায়গায় জমা দিলাম রে। বেশ্যা গরু বেশ্যা আর কিছু লাভ টাকা আনছাই না, বিশিতবারে আসরে বাদিনে টাকা দিছি। শোকাহত এসব পরিবার এখনো জানে না কবে কিভাবে ফেরত পাবেন স্বজনের মরদেহ। সরকার বলছে উদ্ধার হওয়া বাংলাদেশিদের কিভাবে ফেরানো যায় তা গুরুত্ব পাচ্ছে বেশি। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে।
দালালদের খপ্পরে পড়ে এমন মৃত্যুর ঘটনা হরহামেশাই ঘটছে। এর পেছনে বহুজাতিক মানব পাচার চক্র জড়িত বলে মনে করছে সরকার। এই যে স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমি মিশনকে বললাম যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, জড়িত আছে, বাংলাদেশি যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বিধি মেনে বিদেশ যেতে বললেও সে প্রক্রিয়াও এখনো সহজ করা যায়নি। আর তাই কাজের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টায় আবারও লাশ হয়ে ফিরতে হচ্ছে এসব বাংলাদেশিকে। তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাব দেখা দেয় টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। গত ৮ বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে এসব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলেও উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে ৫টি ভেন্টিলেটরের পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে ৪টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে। কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধহীন যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবে। লেট মি ট্রাই, লেট আস ট্রাই, লেট অল স্টার্ট আওয়ার অ্যাটেম্প্ট টু ইমপ্রুভ দিস সেক্টর। দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন গত বছরের চেয়ে এবার দুর্ঘটনায় মৃত্যুও কম হয়েছে, এজন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি। বলেছেন সামনের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সহ পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর ঈদে প্রায় ১.৫ কোটি মানুষ রাজধানী ছাড়েন। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অনেকের ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। বাড়তি ভাড়া, পথে পথে যানজট ও দুর্ঘটনা প্রতি ঈদেই যেন নিয়তি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদযাত্রায় দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদারে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় এই নিয়ে আলোচনা হয়। সামনের ঈদুল আজহা নির্বিঘ্ন করতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। মহাসড়কে যেখানে সেখানে বাসের কাউন্টার বন্ধ থাকবে, যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বাস। ওভার স্পিড, রুট পরিবর্তন সহ বিভিন্ন অনিয়ম রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সব পরিবহনে সরকার চালু করতে যাচ্ছে জিপিএস পদ্ধতি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, আর কি যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাদী, অনিয়ম, বিশৃঙ্খলা, এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে, দৃশ্যমান দেখবেন। ব্রিফিংয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল ঈদের ছুটি 10 দিনে 274 জনের মৃত্যু ও নানা অব্যবস্থাপনা নিয়ে। মন্ত্রী বলেন, দুর্ঘটনা দুঃখজনক, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি দাবি করেন ঈদযাত্রায় 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়েছে। আগের বছর এর চেয়ে বেশি 187 জনের মৃত্যু হয়েছিল। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও ডিপারচার কেউ চায় না। আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এবারের ঈদে দ্বিগুণ তিনগুণ ভাড়া নিয়ে ক্ষোভ ও অভিযোগ ছিল অনেক যাত্রীর। এর জবাবও দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে ডিসপ্লে। বাস স্ট্যান্ডগুলিতে যে কাজ আছে সেখানে মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে।
কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন অস্থায়ীভাবে আছেন সেখানে কোনো কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি, যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। তো কোথাকার মোজাম্মেল এসে আমদানি হলো 184 কোটি টাকা, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের নামে একটা নিউজ করে দিল। 20 বছরের মধ্যে এরকম একটা বাজে ব্যবস্থাপনা হয় না, একটা গোটা ভালো এক হাড়ির মধ্যে একটা চুনা দিয়ে দেওয়ানো। সড়ক পরিবহন সেক্টরের এই নীতি নির্ধারকরা বলেন যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়িত হলে সামনের কুরবানির ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের শেনু মিয়া ও আওয়াল মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় আবারও 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক এমপি ও সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, লোটাস কামাল সহ কয়েকজন বিদেশে অবৈধভাবে লোক পাঠানোর সিন্ডিকেট করে টাকা আত্মসাৎ করেছেন উঠেছে এমন অভিযোগ। আর এই সিন্ডিকেটে কারা জড়িত এবং 111-এর কুশলীদের ভূমিকা উদ্ঘাটনে রিমান্ড প্রয়োজন বলে আদালতে দাবি করে রাষ্ট্রপক্ষ। তবে নিজেকে নির্দোষ দাবি করে বয়স ও অসুস্থতা বিবেচনায় ওই আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষ। 5 দিনের রিমান্ড শেষে দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানব পাচার, অর্থ পাচার ও প্রতারণার মামলা রয়েছে। আরও তথ্য জানতে পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 6 দিনের হেফাজত মঞ্জুর করেন। শেখ রেহানা, সজীব জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ আরেকজন হলো শেখ হাসিনার আলাউদ্দিন নাসিম, তার এপিএ ছিল এক সময়, পরবর্তীতে এমপি হয়েছে, সেও তার নিকটাত্মীয়, সে সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। মামলার বাদী দাবি করেন মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সাবেক এই সেনা কর্মকর্তাকে চাঁদা দিতে বাধ্য হয়েছেন তিনি। তবুও তার বৈধ এজেন্সির একজন লোকও মালয়েশিয়া যেতে পারেনি। আমার এজেন্সি 102 জন রিক্রুটিং 102 জন শ্রমিকের অনুকূলে 1,54,000 লক্ষ টাকা সামথিং আমি টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি। এই বিষয়ে আমি বিগত সরিষার সরকারের সময়ও হাইকোর্টে রিট করেছিলাম। তাদের চাপের মুখে, ভয়ভীতির মুখে আমি তৎকালীন সময়ে হাইকোর্টে সে রিট নন পজিশন করতে বাধ্য হয়েছি। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ অন্তত 10টি মামলা রয়েছে। গত সোমবার রাতে তাকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখাতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর জন্য আগামী 7 এপ্রিল তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গুমের মামলায় মামুন খালেদ ও ফেনীতে জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী 7 এপ্রিল আসামিদের উপস্থিতিতে তাদের গ্রেফতার দেখানো হবে। এর আগে জুলাই হত্যাকাণ্ডের মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালিদকে 5 দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। মরদেহবাহী বিমান বাংলাদেশ বিজি 585 ফ্লাইটটি রোববার সন্ধ্যা 6:01 বাংলাদেশে এসে অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার দুপুর 12টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 78 বছর।
যুদ্ধের এক মাসের মাথায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরান জুড়ে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রাণহানির শিকার কমপক্ষে 8 জন। আবারও যৌথ বাহিনীর টার্গেট খুজেস্তানের পানি শোধনাগার। তেহরানের হামলায় নতুন ওয়েভের কথা জানিয়েছে তেল আভিভ। জবাবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও কুয়েতে ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। একটি F-16 ফাইটার জেটে আঘাতের দাবি করেছে আইআরজিসি। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরির টার্গেট ইরানের রাজধানীর সব প্রান্ত, যাকে হামলার নতুন ওয়েভ বলছে তেল আবিব। শহর জুড়ে যৌথ বাহিনীর ফাইটার জেটের তৎপরতা, ব্যালিস্টিক মিসাইল সহ অস্ত্র তৈরির কারখানা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি মোবাইল কমান্ড সেন্টার ধ্বংসের দাবি শত্রুপক্ষের। পারচিনে হামলার শিকার হয়েছে সামরিক স্থাপনা। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, ইস্পাহান, তাবরিজ, সিরাজ সহ বিভিন্ন শহর। বন্দর আব্বাস ও গিলানে হামলায় প্রাণ গেছে 7 জনের, আহত 9 জন। সাফত শহরেও হয়েছে প্রাণহানির ঘটনা। খুজেস্তানে হামলার শিকার আরও একটি পানি শোধনাগার। জবাব দিচ্ছে ইরানও। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েত বিমানবন্দরে তেহরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় সামরিক ঘাঁটিতে টার্গেট করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার সেন্টার। বেনগুরিয়ান বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। আঘাত এনেছে F-16 ফাইটার জেটেও। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকিও দিয়েছে আইআরজিসি। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে দেয়া হয়েছে সতর্কবার্তা। ইরানের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অযোগ্য শিশু ধর্ষক, মানসিক বিকারগ্রস্ত, বর্ণবাদী এমন সব চরম অবমাননাকর তকমা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছে মার্কিনিরা। নো কিংস মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছে 80 লাখের বেশি মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের প্রায় সব শহরে হয়েছে 3000-এর বেশি বিক্ষোভ সমাবেশ। ইরান যুদ্ধ, অভিবাসন বিরোধী নীতি, গণছাটায়, মূল্যস্ফীতিতে বিপর্যস্ত মানুষ ক্ষোভ প্রকাশ করেছে রাজপথে। অবিলম্বে মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগ চান তারা। যুক্তরাষ্ট্রের পথে পথে লাখো মানুষের ঢল, কারো হাতে ব্যঙ্গাত্মক পোস্টার, কেউ আবার চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা নিয়ে। ট্রাম্প বিরোধী নো কিংস মার্চ আন্দোলনে সাড়া দিয়ে দেশটির 50টি অঙ্গরাজ্যে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে 80 লাখেরও বেশি মানুষ। একদিকে ইরানের সাথে চলমান যুদ্ধ, অন্যদিকে কঠোর অভিবাসন নীতি, সরকারি খরচ কমানোর অজুহাতে গণছাটাইয়ে চরম বিপর্যয় নেমেছে মার্কিনীদের জীবনযাত্রায়। ট্রাম্পের আরোপিত বেশ কিছু বিতর্কিত নীতির জাতাকলে পিষ্ট হয়ে ক্ষোভে ফেটে পড়েছে মানুষগুলো। স্বৈরাচারী উপাধি তো বটেই, প্রেসিডেন্টকে ধর্ষক, বর্ণবাদী, মানসিক ভারসাম্যহীন, শিশু নিপীড়ক বলতেও ছাড় দেয়নি বিক্ষোভকারীরা। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জঘন্য ও নিকৃষ্ট প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে আন্দোলনকারীরা। জনসাধারণের সুযোগ সুবিধা কেড়ে নিয়ে নিজেকে আরও ধনী করে তুলছেন ট্রাম্প। নিজের ঘনিষ্ঠ ধনকুবেরদেরকে কর ছাড় দিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নিচ্ছেন। গ্যাসের দাম বেড়ে গেছে, সামান্য খাবার কিনে খেতেও পারছে না মানুষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে অযোগ্য ও নিকৃষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প। তার স্বৈরাচারী পদক্ষেপগুলোর কারণে দীর্ঘকালীন এক ভোগান্তিতে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের দিকে এগিয়ে যায় ক্ষুব্ধ জনতার বিশাল মিছিল। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পাহারায় ছিল পুলিশ। নিউ ইয়র্ক সিটি, টেক্সাস, মিনেসোটা, ডালাস, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া সহ ছোট বড় সব শহরে ছড়িয়ে পড়ে আন্দোলন। 50 অঙ্গরাজ্যে একই সাথে চলে 3000-এরও বেশি বিক্ষোভ কর্মসূচি। একজন ফ্যাসিবাদী, পাগল, যৌন নিপীড়ক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। তার কুকর্মগুলো পুরো বিশ্বকে জানাতে চাই।
স্বেচ্ছাচারিতা ও দায়িত্ব পালনের অযোগ্যতার দায়ে অবিলম্বে প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ট্রাম্প বিরোধী নো কিংস মার্চ অনুষ্ঠিত হয় স্পেন, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ অন্তত 16টি দেশে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের প্রতিনিধিরা। রোববার বিকেলে ইসলামাবাদে পৌঁছান সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আঞ্চলিক ও বিশ্ব রাজনীতির পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। আর শনিবার রাতে ইসলামাবাদে পা রাখেন আঙ্কারা ও কায়রোর প্রতিনিধিরা। রোববার দিনব্যাপী তাদের সাথে পৃথক বৈঠকে বসেন দার। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদাল্লিতি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে মতবিনিময় করেন তিনি। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, 2 দিনের বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা সহ বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করবেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। 4-পক্ষীয় বৈঠকটি সোমবার শেষ হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।